আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই একটু আমার কেমন আছেন, সুস্থ আছেন কিনা। আর প্রথমেই জানাবেন যে আমার ভয়েসটা আপনি আপনার ডিভাইস থেকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন। আজকের ক্লাসটি অসাধারণ একটি ক্লাস হবে এবং আজকের ক্লাস করলে আপনার কনফিডেন্সটা বুস্ট হবে। আপনারা সবাই একটু আমার কেমন আছেন? ভয়েস ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে। রিদি রহমান যুক্ত হয়েছে আমাদেরকে এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে বলছি যে আজকের ক্লাসটি করলে আমার মনে হয় তোমার কনফিডেন্স বুস্ট হবে। আজকের ক্লাসটা করলে তোমার কনফিডেন্স বুস্ট হবে। তাহলে আমরা সবাই একটু নিজ নিজ জায়গা থেকে আজকের ক্লাসটি শেয়ার দিই। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিই, আমাদের যা বিভিন্ন জায়গা থেকে আমরা ক্লাসটা একটু শেয়ার দিই। আমরা গত ক্লাস নিয়েছিলাম অভিধান বর্ণানুক্রম ক্লাস নিয়েছিলাম, আমরা সবাই জানি, এবং সেই ক্লাসটি করে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। অনেকে অনেকে ইনবক্স করে জানিয়েছো, অনেকে খুব ভালো একটা মানে কি বলে রিভিউ দিয়েছো ক্লাস করে। আমি শুকরিয়া আদায় করি এবং আজকেও ক্লাসটি খুব সুন্দর একটি ক্লাস হবে। তো আমি তোমাদের প্রথমেই বলবো যে আজকে ক্লাসটি অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করবা, কারণ শেয়ার করলে অনেক অডিয়েন্স যুক্ত হয় এবং ক্লাস আমরা নিতে মানে আমার নিতেও ভালো লাগে। তোমরা সবাই জানো যে আমরা অনুপ্রাণিত হই, যেহেতু ফ্রি ক্লাস, বিজ্ঞাপনমূলক ক্লাস না, সেহেতু অবশ্যই চেষ্টা করবা ক্লাসটা একটু শেয়ার করার জন্য। আর আমাদের আগামীকালকে ম্যারাথন ক্লাস হবে। গতকালকে নেওয়ার কথা ছিল, গতকালকে আমার প্রেশারটা অনেক বেশি ছিল, মানে আমি ক্লাসে ঢুকলে পড়ে যেতাম মাথা করে নিশ্চিত। তো এই কারণে আমি নিতে পারি নাই। বাট আগামীকালকে রবিবার সন্ধ্যা ঠিক 6:30 আমরা আমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসটা আমরা অবশ্যই ম্যারাথন ক্লাসটা নিব। তো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে তোমরা কেমন আছো, কোথা থেকে দেখতে পাচ্ছ আমাকে এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানান দাও আমাকে। অনেকে যুক্ত হয়ে গেছে, অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার সালাম আমি একসাথে গ্রহণ করে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ই ইউনিট নিয়ে। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট নিয়ে কথা বলবো। এই ইউনিট নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার ই ইউনিট নিয়ে কথা বলেন, বিজনেস ফ্যাকাল্টির ইউনিট ই ইউনিট। তো আজকের ই ইউনিট এর প্রশ্ন কেমন হয়, ফার্স্ট পেপার থেকে কেমন আসে, সেকেন্ড পেপার থেকে প্রশ্ন কেমন হয়, মুখস্থ অংশ থেকে প্রশ্ন কেমন আসে, এবং অতিরিক্ত সাহিত্য অর্থাৎ মধ্যযুগ, প্রাচীন যুগ বা বিসিএস সাহিত্য নামে যেটা আমরা ডাকি, সেই বিসিএস সাহিত্য কেন্দ্রিক প্রশ্ন কেমন হয়, আজকের সেই অনুপাতগুলো আমরা জানতে পারবো আজকের এই প্রশ্ন সমাধানের মাধ্যমে। আমরা আজকে প্রশ্ন চুজ করেছি লাস্ট ইয়ারের প্রশ্ন, 2023-24 সেশনের প্রশ্নটা আমরা চুজ করেছি। ইনশাল্লাহ আজকের এই প্রশ্নের মাধ্যমে তুমি বুঝতে পারবা। সাদিয়া আফরিন যুক্ত হয়েছে, রাজশাহী থেকে যুক্ত হয়েছে। মোশাররত করিম ফ্রিথা যুক্ত হয়েছে। তারপর হচ্ছে বাপ্পি যুক্ত হয়েছে। ফারান খান যুক্ত হয়েছে, সে লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করছো, যারা অন্যদেরকে মেনশন করে যুক্ত করেছো, ক্লাসের মধ্যে নিয়ে এসেছো, যুক্ত করেছো, তাদের তোমাদের জন্য দোয়া করি, তোমাদের ইনশাল্লাহ যেন ভালো কিছু হয় সামনে। ওকে, চলো আমরা আমাদের পড়ায় মুভ করি। তাহলে আমাদের পড়া হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। সবাই একটু খাতা কলম নিয়ে বসবা। জানো তোমরা যে আমি অনেক ব্যাখ্যা দিয়ে থাকি, আর প্রশ্নগুলো আমি সাজিয়েছি বিগত বছরের যেভাবে মানে আমরা 23-24 সেশন সলভ করব। তো প্রশ্নগুলো সাজানোর ক্ষেত্রে আমি একটু ওলটপালট করেছি, মানে একটা সহজ দিয়েছি, একটা কঠিন দিয়েছি, একটা ফার্স্ট পেপার দিয়েছি, একটা সাহিত্য দিয়েছি, সেকেন্ড পেপার দিয়েছি, যেন তুমি মনোযোগ ধরে রাখতে পারো। তোমার কাছে যেন মনে না হয় যে প্রশ্ন খুবই সহজ, পারি তো, বা কঠিন পারি না, এরকম না। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, নেক্সট প্রশ্ন, প্রথম প্রশ্ন। প্রশ্নটা শুনলে হয়তো তুমি মন বলবে যে ভাই মানে বানায় দিছে। না, আসলে বানায় দি নাই, আমার এই কিংবদন্তি বই থেকে এবারও প্রশ্ন আসছে, বাংলাদেশের একমাত্র বই কিংবদন্তি, যেখান থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএড প্রশ্ন পরীক্ষা দিয়েছো তারা জানো সবাই যে আমি মার্কেটিং করছি না, আমি জাস্ট মানে বলতেছি এমনি, জাস্ট কথার কথা। এই বল বীর চিরউন্নত মমশির, এইটা কার প্রতীক, তাই না? বর্তমান বিপ্লবে এটা আমরা জানি শহীদ হচ্ছে কি বলে আবু সাইদের ছবি। তো আমরা সবাই দেখেছি এইটা কিন্তু প্রতীকটা কিন্তু আমাদের কিন্তু এসেছিল বি ইউনিটে, এবং আমার ছেলেমেয়েরা এটা পারছে, সবাই পারছে এটা। তো এমনি দেখালাম যে কাভার থেকেও আসে অনেক কিছু। ওকে, কিংবদন্তি শব্দের অর্থ কি? আমরা সবাই জানি এটা অর্থ কি। তো আমি তোমাকে কিছু তথ্য দিব, কিছু তথ্য দিচ্ছি আমি কিংবদন্তি থেকে, তোমাকে আমি কিছু তথ্য দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। কিংবদন্তি শব্দের সন্ধি বিচ্ছেদ আমাদের বিগত পরীক্ষা এসেছে, যা ভাঙলে হচ্ছে কিম, কিম যোগ হচ্ছে বদন্তি হয়, কি হয়? যা ভাঙলে হয় কিংবদন্তি। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, পরীক্ষা এটা এসেছে, নোট করে নাও। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তাহলে এর সন্ধি বিচ্ছেদ কি? কিম যোগ বদন্তি। তো যখন সন্ধি বিচ্ছেদ এসেছিল 2014 সালে, ওরা দীর্ঘিকার ছিল, তো আমরা এখানে দীর্ঘিকার দিয়ে দিব, যেমন আসবে তেমন। একটা গেল তথ্য। 2 নম্বর তথ্য, এর অর্থ কি? এর অর্থ আমরা দেখতে পাচ্ছি, এর অর্থ হচ্ছে জনশ্রুতি। কি বলেছি? এর অর্থ জনশ্রুতি, অর্থাৎ লোকমুখে কথা শোনা, এটার অর্থ হচ্ছে কি? জনশ্রুতি। আর একটা বিষয় এসেছে লেজেন্ড। আমরা জানি লেজেন্ড শব্দের বাংলা পরিভাষা কি বলতো? কিংবদন্তি। তাহলে লেজেন্ড শব্দের বাংলা পরিভাষা কি? কিংবদন্তি। এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 14 সালে এসেছে। লেজেন্ড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কিংবদন্তি। এটা হচ্ছে পরিভাষা, এটাও পরীক্ষা এসেছে।
পূবালী ব্যাংকে একটা প্রশ্ন এসেছে 19 সালে অথবা 21 সালে, আমি ভুল বলতে পারছি, মানে হয়তো ভুল হচ্ছে, 19 বা 21-এর দিকে আসছে। সেটা হচ্ছে কিংবদন্তির উচ্চারণ। তো এটার উচ্চারণটা হচ্ছে কিংবদন্তি। কিংবদন্তি, রসিকার আছে, ওকার যাবে, এ হচ্ছে কিংবদন্তি। তাহলে দয়াকারে দো, কিংবদন্তি, এটা হচ্ছে উচ্চারণ। এটা কি বলতো? এটা হচ্ছে উচ্চারণ। এটা কি? এটা হচ্ছে উচ্চারণ। এবং কিংবদন্তি শব্দটা কোন ভাষার, যেহেতু আমাদের অনুসার আছে, সন্ধি করতে পারছি, সেহেতু আমরা বলবো এটা তৎসম শব্দ। কি শব্দ? এটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে কিংবদন্তি থেকে কোনো প্রশ্ন আসলে মিস যাবে না, তোমরা দেখে রাখো। তাহলে কিংবদন্তি কেমন শব্দ? কিংবদন্তি হচ্ছে অর্থ হচ্ছে জনশ্রুতি, যা আমাদের এখানে এসেছে। সুতরাং এটির অর্থ হবে কি? অর্থ হবে জনশ্রুতি। কিংবদন্তি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যোগ বদন্তি, ব্যঞ্জন সন্ধি। কিংবদন্তির ইংরেজি পরিভাষা হচ্ছে লেজেন্ড। কিংবদন্তির উচ্চারণ হচ্ছে কিংবদন্তি। এবং কিংবদন্তি তৎসম শব্দ। কিংবদন্তি বানানের জন্য আসে, বানান, এটা আমি লিখে দিচ্ছি, বানানের জন্য আসে, বানানটাও আমরা মনে রাখবো, বানানটাও আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসো, শাপদ থেকে একটা প্রশ্ন এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি তথ্যটা দিয়ে দিচ্ছি। শাপদ বলতে বোঝায় কি? শাপদ বলতে বোঝায় হিংস্র প্রাণী। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হিংস্র প্রাণী। কি বলেছে বলতো? এর অর্থ হচ্ছে হিংস্র প্রাণী। তবে এখানে 2018 সালের ডি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, শাপদ করে ভাঙছে, আগে এভাবে ভাঙছে, সংযোগ হচ্ছে পদ, সংযোগ পদ, পদ মানে হচ্ছে পা, তাহলে সন অর্থ কি? তারা দিয়েছিল সন অর্থ কি? মনে রাখবা, সন অর্থ হচ্ছে সারমেয়। কি বলেছি? সারমেয়। অনেকে সারমেয় অর্থ জানো না, মনে রাখবা সারমেয় অর্থ হচ্ছে কুকুর। সারমেয় অর্থ কি বলতো? কুকুর। তাহলে অ্যাকচুয়ালি শাপদ বলতে হিংস্র প্রাণীকে বোঝায়, যা ভাঙলে পাওয়া যায় সংযোগ পদ। পদ মানে কি? পদ মানে হচ্ছে পা। পদ মানে কি বলতো? পা। কার পা? কুকুরের পা। তো ওই অপশনে ছিল হচ্ছে, কি ছিল অপশনে? ছিল হচ্ছে সারমেয়। কি ছিল? সারমেয়। তো সারমেয়ের বাংলা অর্থ কি? কুকুর। সারমেয় অর্থ কি? কুকুর। তাহলে সবাইকে বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো, প্রশ্ন সলভ করছি আমরা একটা, কিন্তু সেই একটা প্রশ্নের মাধ্যমে আমরা অনেকগুলো কিন্তু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সবাই একটু বলো যে 1 নম্বর প্রশ্নের সবকিছু ডান কিনা। সবাই একটু কমেন্ট করো যে 1 নম্বরের সবকিছু ডান কিনা। সবাই একটু কমেন্ট করো যে 1 নম্বরের সবকিছু ডান কিনা। সবাই একটু কমেন্ট করো যে 1 নম্বরের সবকিছু ডান কিনা। একটু কমেন্ট করো যে 1 নম্বরের সবকিছু ডান কিনা। একটু কমেন্ট করে আমাকে জানাও, ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও 1 নম্বর ডান কিনা। সবাই লিখো 1 নম্বর ডান কিনা। এবার চলো 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখেছি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। সেখানে বলা হয়েছিল যে আত্মনির্ভরতা আসে কিভাবে বা কিভাবে আসে। তো আমরা জানি আত্মনির্ভরতা আসে হচ্ছে আত্মাকে চিনলে। কাকে চিনলে? আত্মাকে চিনলে। তাহলে খেয়াল করে দেখো, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে, আমরা যদি দেখি, দেখো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে ইউনিটের 2023-24 সেশনের প্রশ্ন। খেয়াল করে দেখো, এটা এসেছে আমার পথ প্রবন্ধ থেকে, যার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো তিনি তার একটি উদ্ধৃতি, তার ওই প্রবন্ধের উদ্ধৃতি হচ্ছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। তো এবার ঢাবিতে প্রশ্ন আসছিল যে আত্মনির্ভরতা কিভাবে আসে। আসে হচ্ছে আত্মাকে চিনলে। কিভাবে আসে? আত্মাকে চিনলে। প্রশ্নটা কিন্তু আসছিল। তাহলে এটা রচয়িতাকে বা উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে সবাই একটু কমেন্ট করো 2 নম্বর ডান কিনা। আমরা এটা রেখেছিলাম। তাহলে এখানে একটু তথ্য দিয়ে রাখি, তুমি যখন বিগত বছরের প্রশ্ন সলভ করছো, তখন তুমি খুব ঝটপট করছো যে এই প্রশ্নই আনসার। তাহলে আমি তোমাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, শুধু প্রশ্ন সলভ করার সময় কোশ্চেন টু আনসার মানে মুখোমুখি থাকবা না। মানে প্রশ্ন পড়ছো, আনসার করে ফেলেছো, পারছো, ইনাফ না, ইনাফ না। এর বাইরে আর একটু তথ্য গ্যাদার করবা, এর বাইরে চেষ্টা করবা 4টা অপশন কি বুঝিয়েছে, কিংবা এই প্রশ্নটা পরবর্তী সময় ঘুরিয়ে দিলে আমি পারবো কিনা, সেই জিনিসগুলো একটু মাথায় রেখে প্রশ্ন ব্যাংক সলভ করবা কিংবা প্রশ্ন পড়বা। ক্লিয়ার? এবার 2 নম্বর ক্লিয়ার কিনা বলো। রিধি আনসার করেছে, জান্নাতুল ফেরদাউস ফৌজি আনসার করেছে। রুহি ঢাবি সি ইউনিটের জন্য একটি ম্যারাথন ক্লাস চাই। আগামীকালকে লিখিত ক্লাস হবে রবিবার। আগামীকাল রবিবার 6টা 30 মিনিটে 3-4 ঘন্টা ব্যাপী লিখিত ক্লাস হবে, মানে বাক্য শুদ্ধির ক্লাস হবে। সেখান থেকে 4 নম্বর বা 5 নম্বর যারা সি 4 কমন পাবা, আর যারা হচ্ছে বিভাগ পরিবর্তন তাদেরও 4, কিন্তু সার্কুলারে 5 লিখে রাখছে, আমি জানি না কেন লিখে রাখছে। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ? এই প্রশ্নটা খুবই সহজ। এইটা খুবই সহজ। উৎসমূলক শ্রেণী বিভাগ, শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ খুবই সহজ, কিন্তু অনেক সময় দেখা গেছে এটার উত্তর অনেকেই মানে ঘাবড়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু বলবো, এটা একটু আনসার করার ট্রাই করো। যারা ক্লাসে আছো তারা প্রত্যেকে একটু আনসার করার ট্রাই করো যে এইটার আনসারটা কি হতে পারে। ধন্যবাদ স্যার, অনেক উপকার হবে। রুহি লিখেছে হ্যাঁ কালকে ইনশাল্লাহ হবে, গতকালকে হইতো বাট হতে পারে নাই অসুস্থতার কারণে। তো দেখো, শব্দ কয় প্রকার? মূলত হচ্ছে আমরা শব্দ থেকে ঘুরে আসি একটু। শব্দ হচ্ছে 3 প্রকার। শব্দ কয় প্রকার?
তিন প্রকার। আমরা একটু সুন্দর করে লিখি, শব্দ হচ্ছে কয় প্রকার? শব্দ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। বল কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে সাধিত শব্দ, কি বলেছি? একটা হচ্ছে গঠনগত শব্দ। কি বলেছি? গঠনগত শব্দ। গঠনগত মানে কি? ভাঙা যাবে অথবা যাবে না। আর একটা হচ্ছে সাধিত শব্দ। কি বলেছি? সাধিত শব্দ। কি বলেছি? ভুল বলতেছি আমি, সরি। এটা হচ্ছে অর্থগত। কি বলেছি? একটা হচ্ছে অর্থগত। একটা কি? অর্থগত শব্দ। কি বলেছি? একটা হচ্ছে অর্থগত। এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে উৎসগত, অথবা এটাকে আমরা অনেক সময় উৎপত্তিও বলতে পারি। এটা হচ্ছে উৎপত্তিগত। তাহলে উৎসগত বা উৎপত্তিগত শব্দ পেয়েছি আমরা। এই হচ্ছে তিন ধরনের শব্দ। তাহলে শব্দকে ভাঙা যায় কয় ধরনের? শব্দ তিন ধরনের। শব্দ কয় ধরনের? সেটা আনসার করি। শব্দ কয় ধরনের? শব্দ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এবার আসো গঠন। এই গঠন হচ্ছে দুই প্রকার। গঠন কয় প্রকার? গঠন হচ্ছে দুই প্রকার। কিভাবে? আমি লিখে দিচ্ছি। গঠন হচ্ছে দুই প্রকার। গঠন মানে ভাঙা যাবে, যেটা ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক, আর যেটা ভাঙা যায় সেটা হচ্ছে সাধিত। কি বলেছি? সেটা হচ্ছে সাধিত। তাহলে ভাঙা গেলে মৌলিক, ভাঙা না গেলে মৌলিক, ভাঙা গেলে সাধিত। অর্থগত হচ্ছে আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক। কি বলেছে দেখো? একটা হচ্ছে যৌগিক শব্দ। এরপর একটা হচ্ছে রূঢ়ি বা রূঢ়, দুটো বলা যায়, রূঢ় বা রূঢ়ি বলা যায়। আর একটা হচ্ছে যোগরূঢ়। কি বললাম? আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। তাহলে অর্থগত কয় প্রকার পেয়েছি? তিন প্রকার পেয়েছি। এবং লাস্ট অন উৎপত্তি বা উৎসগত, এটা পাঁচ প্রকার। এটা কয় প্রকার? পাঁচ প্রকার। প্রথমে হচ্ছে আমরা পড়বো তৎসম। কি বলেছি? তৎসম, যার অপর নাম হচ্ছে সংস্কৃত। যার অপর নাম কি? সংস্কৃত। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে অর্ধ তৎসম। কি বললাম? অর্ধ তৎসম। তিন নম্বর হচ্ছে তদ্ভব। কি বলেছি? তদ্ভব। আমি ভালো করে লিখি। তিন নম্বরটা হচ্ছে তদ্ভব, যার অপর নাম হচ্ছে বাংলা শব্দ বা খাঁটি বাংলা বলা হয়, বাংলা। এরপরে হচ্ছে দেশি। এরপরে কি? দেশি। এবং লাস্ট ওয়ান হচ্ছে বিদেশি। লাস্ট ওয়ান কি বলেছি? লাস্ট ওয়ান হচ্ছে বিদেশি। এ হচ্ছে পাঁচ প্রকার। এ হচ্ছে পাঁচ প্রকার শব্দ। তবে নতুন ব্যাকরণ বলছে শব্দ হচ্ছে চার প্রকার। শব্দ কয় প্রকার? চার প্রকার। তারা যেটা করেছে, তারা এটাকে, এই অর্ধতৎসমকে বাদ দিয়েছে। তারা কি করেছে? তারা অর্ধতৎসমকে বাদ দিয়েছে। তাহলে আমি এটা বলতে পারি ভাবে যে নতুন ব্যাকরণ বলছে যে অর্ধতৎসমকে ধরার দরকার নাই। কার ধরার দরকার নাই? অর্ধতৎসম ধরার দরকার নাই। তাই এভাবে বলেছে। তাহলে শব্দ উৎসমূলক শ্রেণী বিভাগ কোনটা? পাঁচটা পেয়েছি। এই পাঁচটার মধ্যে আছে কোনটা? মৌলিক। এই মৌলিক যাবে কোথায়? মৌলিক যাবে হচ্ছে গঠনের মধ্যে। তাহলে যাবে কোথায়? সে যাবে হচ্ছে মৌলিক, ওই দেখো গঠনের মধ্যে যাবে। আর তদ্ভব, তাহলে তদ্ভব যাবে কোথায়? দেখো, তদ্ভব যাবে হচ্ছে উৎসের মধ্যে, সোর্স, উৎস। তদ্ভব অপর নাম হচ্ছে খাঁটি বাংলা বা বাংলা। রূঢ়ি যাবে কোথায়? রূঢ়ি যাবে হচ্ছে অর্থগত ভাবে। কি বলেছে বলতো? অর্থগত ভাবে যাবে কোথায়? অর্থের মধ্যে যাবে। আর যৌগিক, এটাও যাবে কোথায়? এটাও যাবে হচ্ছে অর্থগত ভাবে মধ্যে যাবে। এবং মনে রাখবে এটা উত্তর, তাহলে কোনটা হবে? উত্তর হবে এটা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এই অর্থগতকে আর এক নামে ডাকা হয়, শব্দার্থগত ভাবে বলা হয়। কি বলা হয়? শব্দার্থগত বলা হয়। কি বলা হয়? শব্দার্থগত বলা হয়। তাহলে অর্থগত আরেকটা নাম হচ্ছে অপর নাম। কি বললাম? অপর নাম। তাহলে মনে রাখবো অপর নাম। তাহলে অপর নাম কি? অপর নাম হচ্ছে শব্দার্থগত। তাহলে মনে থাকবে? একটু সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তাহলে এই সহজ জিনিসটা খেয়াল করে দেখো। পরীক্ষায় কিন্তু যখন এসেছে, অনেকে কিন্তু হয়তো আনসার করতে পারে না তাৎক্ষণিক, কারণ পরীক্ষার হলে কিন্তু মাথা কাজ করে, জানো তো। পরীক্ষা হলে মাথা খুব গরম থাকে কিংবা মাথা খুব ফাস্ট থাকে। তাহলে একটু আনসার করো তো, এটা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট করো ডান কিনা। সবাই বলো ডান কিনা। তাহলে গঠনগত, অর্থগত, উৎসগত। গঠন হচ্ছে কি? মৌলিক সাহিত্য ভাঙা যাবে, ভাঙা যাবে না, ভাঙা যাবে, ভাঙা যাবে না। আর একটা পড়েছি কি? আর একটা পড়েছি আমরা কি? অর্থগত কিংবা অপর নাম শব্দার্থগত। তিন প্রকার। সেটা কি কি? সেটা হচ্ছে যৌগিক রূঢ়ি, যোগরূঢ়। আর উৎস বা উৎপত্তিগত পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব বাংলা, দেশি বিদেশি। আর নতুন ব্যাকরণে চার প্রকার বলেছে, তারা অর্ধতৎসমকে বাদ দিয়েছে। নেক্সট, রঙ্গিলা নায়ের কাব্য এর রচিতা কে? এটা কে পারে? এটা হচ্ছে তোমার সিলেবাসের মানে তোমাদের বর্তমান সিলেবাসের বাইরে, আই থিঙ্ক। একটু বলো পারো কিনা। রঙ্গিলা নায়ের মাঝি। কি বলেছি? রঙ্গিলা নায়ের মাঝি। একটু উত্তর করো। তাহলে কি বলেছে? রঙ্গিলা নায়ের মাঝি। এটা মূলত কাব্যগ্রন্থ, মূলত হচ্ছে কাব্যগ্রন্থ। একটু আনসার করো। এটা কি? এটা কার? একটু আনসার করো। এরকম আরো কিছু আছে, আমি তোমাকে তথ্য দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে পদ্মা নদীর মাঝি। কি বলেছি? পদ্মা নদীর মাঝি। তাহলে এই পদ্মা নদীর মাঝি এটা কে লিখছে? আচ্ছা আসো দেখো, এটা আসলে কি?
এটা হচ্ছে উপন্যাস। এটা কি? এটা হচ্ছে উপন্যাস। লিখছে কে? লিখছে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। কে লিখছে বলতো? মানিক বন্দ্যোপাধ্যায়। বানানটা মনে রাখবা, জফলা আছে দুইবার। মানিক বন্দ্যোপাধ্যায়, জফলা আছে দুইবার। এরপরে আর একটা আছে সাত সাগরের মাঝি। কি বললাম? সাত সাগরের মাঝি। কি বলেছি? সাত সাগরের মাঝি। আসলে মাঝিগুলো খাওয়াই দিই তোমাকে, মাঝিগুলো শেষ করে দিই। এটা কিন্তু কাব্য। এটাও কি? কাব্য বা কাব্যগ্রন্থ। আচ্ছা, এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে ফররুখ। কি বললাম? ফররুখ আহমদ। কি বললাম? ফররুখ ফররুখ আহমদ। কি বলেছি? ফররুখ আহমদ। আর একটা আছে কর্ণফুলীর মাঝি। আর একটা কি আছে? কর্ণফুলীর। কি বললাম? আর একটা আছে কর্ণফুলীর মাঝি। তাহলে মাঝি যে কতগুলো আছে খেয়াল করেছো? এটাও কাব্য, তবে এটা কাহিনী কাব্য। এটা কি? এটা হচ্ছে কাহিনী কাব্য। তাই আমরা কাব্যটা লিখলাম কাহিনী কাব্য দিয়ে লিখলাম। তাহলে এটা কে লিখছে? এটা তেমন পরিচিত কেউ না, সেটা হচ্ছে ওয়াহিদুল আলম। কি বললাম? এটা লেখক কে? লেখক হচ্ছে ওয়াহিদুল আলম, তাই না? তাহলে আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাস, এটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে। সাত সাগরের মাঝি লিখেছে কাব্য, এটা ফররুখ আহমদ লিখছে। আর কর্ণফুলীর মাঝি এটা লিখেছে কাহিনী কাব্য, এটা লিখছে হচ্ছে ওয়াহিদুল আলম লিখেছে। তাহলে রঙ্গিলা নায়ের মাঝি কে লিখছে? এটা লিখেছে হচ্ছে জসিমউদ্দিন। কে লিখছে বলতো? এটা লিখছে হচ্ছে জসিমউদ্দিন লিখছে। কে লিখছে? এটা লিখছে হচ্ছে জসিমউদ্দিন। কে লিখছে? জসিমউদ্দিন। ক্লিয়ার? সেটা কমেন্ট করো ক্লিয়ার কিনা। তাহলে এরকম প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে সুন্দর করে বাস দিবে। হ্যাঁ, এগুলো বাস দিবে, এগুলোর জন্য পড়তে হবে। আমি যখন তোমাকে সাহিত্য পড়াবো তখন তুমি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ইনশাল্লাহ পারবা, পরীক্ষা আসলে পারবা। তাহলে রঙ্গিলা নায়ের মাঝি একটি কাব্যগ্রন্থ লিখেছেন জসিমউদ্দিন। সাত সাগরের মাঝি এটি কাব্য, লিখেছে ফররুখ আহমেদ। পদ্মা নদীর মাঝি উপন্যাস লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় মনে রাখবে, বন্দ্যোপাধ্যায় ডাবল জফালা আছে, এটা খেয়াল রাখো। কর্ণফুলীর মাঝি তেমন ইম্পর্টেন্ট না, কাহিনী কাব্য এটা, এটা ওয়াহিদুল আলম লিখেছে। তো পদ্মা নদীর মাঝিটা হচ্ছে, যেহেতু আমরা পড়েছিলাম, তোমরা এখন পড়েছো লাল সালু পড়ছো, উপন্যাস পড়ছো, কিন্তু আমাদের সময় আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাস পড়তাম। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট চলো আমরা 5 নাম্বার প্রশ্ন যাচ্ছি। 5 নাম্বার প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে। সাহেব বিবি গোলাম মানে পরকিয়া, সরি। তাহলে কি বলেছি? সাহেব বিবি গোলাম। তাহলে পদ আছে কয়টা? সাহেব বিবি গোলাম বলতে সাহেবকে বোঝাচ্ছে, বিবিকে বোঝাচ্ছে, গোলামকে বোঝাচ্ছে। একটা কথা মনে রাখবা আজকে থেকে, মনে রাখবা 2 এর অধিক পদ। কি বলেছি? তোমরা পারবা আমি জানি। 2 এর অধিক পদ। কি বলেছি? 2 এর অধিক পদ থাকবে। এবং 2 নাম্বার কথা মনে রাখবা, প্রত্যেকটি পদের অর্থ প্রধান মানে প্রাধান্য পাবে। এরকম ঘটনা যখন ঘটে তাহলে মনে রাখবো সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই হবে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। কি বলেছি? সেটা হবে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দটা মনে রাখবা, দয় ব নয় দয় ব স্পেলিং আসে। বহুপদী দ্বন্দ্বের কন্ডিশন কি? 2 এর অধিক পদ থাকবে এবং প্রত্যেকটি পদের অর্থ কি হবে? প্রধান হবে। এখানে সাহেব বিবি গোলাম বলতে সাহেবকে বোঝাচ্ছে, বিবিকেও বোঝাচ্ছে এবং গোলামকেও বোঝাচ্ছে। সুতরাং এটা হবে বহুপদী দ্বন্দ্ব। কি হবে? বহুপদী দ্বন্দ্ব। আসো কিছু উদাহরণ লিখাই দিচ্ছি, মনে রাখবা। যেমন নাক কান গলার ডাক্তার আছে না? নাক কান এবং গলা, নাক কান গলা, এটা কি হবে? এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এটা ব্যাস বাক্য কেমনে লিখবা? জাস্ট যেটা করবা, লাস্টের আগে, কি বলেছি? লাস্টের আগে নাক কান গলা, শেষের আগে শুধু কি দিবা? ও দিবা। তাহলে এরকম 10টা পদ যদি দেয়, লাস্টের আগে ও দিবা, বাকিগুলো কমা দিবা। এরকম আর একটা আছে প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ, তেল নুন লকড়ি। কি বলেছি? বলেছি তেল নুন লকড়ি মানে খড়ি, তেল নুন লকড়ি। তাহলে ভাঙলে কি হবে? ভাঙলে হচ্ছে তেল কমা নুন, নুন ও লকড়ি কি হবে বলতো? লকড়ি হবে। কি হবে? লকড়ি হবে। সম্ভবত রস্বীকার ছিল, আই ডোন্ট নো, লকড়িকার বা সরি লকড়ি দীর্ঘিকার বা রস্বীকার যাই থাক, দেখে নিও একটু, আমি ঠিক কনফার্ম না। ওকে, তাহলে তেল নুন লকড়ি। এরকম আরো আছে, লাল নীল হলুদ সবুজ। কি আছে? লাল নীল হলুদ সবুজ, অনেক করা যায়, অনেক করা যাবে, অনেক, এরকম আরো অনেক করা যাবে। ঠিক আছে? তাহলে মনে রাখবা 2 এর অধিক পদ থাকবে। কি বলেছি? 2 এর অধিক পদ থাকবে। অলুক দ্বন্দ্ব কিভাবে মনে রাখবা? মনে রাখবা উভয় পদে মানে 2 পদে, উভয় পদে মনে রাখবা, উভয় পদে সপ্তমী বিভক্তি থাকবে। কি থাকবে? উভয় পদে সপ্তমী বিভক্তি থাকবে। যেমন আমি বললাম ঘরে বাইরে। কি বলেছি? ঘরে বাহিরে, ঘরে বাহিরে। তাহলে ঘর যোগ এ, বাহির যোগ এ, ঘরে বাহিরে। এরকম দেশে বিদেশে, জলে স্থলে, বনে জঙ্গলে, কলে কারখানায়, আকাশে পাতালে, দুধে ভাতে, এরকম অনেক শব্দ আছে। অলুক দ্বন্দ্বটা গুরুত্বপূর্ণ।
এরপরে কি আছে, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধ সম্পর্ক বুঝাবে, বিরোধ মানে মারামারি, মুখোমুখি, ঝামেলা বুঝাবে। যেমন দা কুমড়ো, ওহি নকুল, সাপে নেউলে, স্বর্গ নরক, আদায় কাঁচকলাই, এগুলো হচ্ছে বিরোধ বুঝায়, মানে বিরোধ কাজ করে। সাপকে আর ওই যে নকুল মানে ওহি নকুল, ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজি কিন্তু বিপরীত না, সাপ আর বেজি হচ্ছে প্রাণীকুলে এমন এক সম্পর্ক, একজন আরেকজনকে দেখলে মারামারি করে ঝগড়া শুরু করে দেয়। তাহলে মনে রাখবো, বিরোধার্থক দ্বন্দ্ব আর বিপরীতার্থক দ্বন্দ্ব এক না। বিরোধার্থক দ্বন্দ্ব হচ্ছে কি, সাপে নেউলে, অহিনকুল, দা কুমড়ো, আর একটা হচ্ছে কি আদায় কাঁচকলা, স্বর্গ নরক, এই পাঁচটা মনে রাখলে হবে। আর মিলনার্থক মনে রাখবা, মিলন বুঝাবে, বাপ মা হইতে পারে, মা মামি হইতে পারে, তারপর মাসি পিসি হইতে পারে, এরকম মিলন বুঝাবে। ক্লিয়ার। ওকে, এবার চলো আমরা নেক্সট চলে যাচ্ছি, নেক্সট প্রশ্ন যাই। সবাই বলো ক্লিয়ার কিনা, সেটা কমেন্ট করো, ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, সবাই একটু ক্লিয়ার করবা সবাই, ইয়া কিনা। সবাই একটু মন্তব্য করো, ক্লিয়ার কিনা। সবাই একটু মন্তব্য করো। নাক কান ও গলা, হ্যাঁ ঠিক আছে আলিশা, ঠিক আছে। তেল নুন লকড়ি, ঠিক আছে। একটু আনসার করি আমরা। এবার আমরা একটু চলে আসছি 6 নম্বরে। পরে আসে কেন বুঝি না আমি, ফেসবুকে পরে দেখায় কেন, কারেন্ট টাইম দেখায় না কেন, এটার কারণটা কি? ছয়ের সি বলেছে, সাগর বলছে, মারুফ বলেছে এবং লামিয়া বলছে। ছয়ের সি বলছে মতৈক্য। দেখো ভাই, মতৈক্য বলতে কি বোঝাচ্ছে? মতামতের একটা বিষয় আছে। মতৈক্য আমরা জেনারেলি ট্রাই করি, সব জায়গায় নিয়মে ফেলতে হবে তা না। মতৈক্য বলতে বোঝাচ্ছে ওই জফলা আছে, এখানে কি সন্ধি চাইছে, কি সন্ধি বিচ্ছেদ, জফলা আছে না? তাহলে জফলা আছে কোনটা দেখো তো, এটা বাদ, এটাও বাদ, জফলা আছে এখানে, তাহলে এটা আর এটা হবে। এখন তুমি বলো তো, ঐক্য বলে কোন শব্দ আছে? না, আছে ঐক্য। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা, অটোমেটিক হয়ে গেল, যে কোনো এক পাশ ধরে। আচ্ছা, মতৈক্যের মধ্যে মনে রাখবা, মত, এই মত মানে কি? এই মত বলতে মনে রাখবা সাদৃশ্য বা অনুরূপ। এর মানে কি? এর মানে হচ্ছে সাদৃশ্য। আর এই মত মানে কি? এই মত মানে হচ্ছে মতামত। এই মত মানে কি? মতামত দেওয়া। যেমন অমুকের এই বিয়েতে মত নাই, তার মানে সে কি বলবে? এই মত বলবে, মানে মতামত নাই। আর অমুক দেখতে তার মতো বা আমার মতো, তখন কি দিবা? ওকার দিবা। তাহলে শিখে নাও, মত হচ্ছে মতামত আর মত হচ্ছে সাদৃশ্য। এখন আসো, এটা সন্ধি বিচ্ছেদটা আমরা একটু ব্যাকরণিক ভাবে ট্রাই করি। নিয়মটা হচ্ছে, ওই থাকলে এই পাশে অ অথবা আ হবে, এবং ওই পাশটাতে এ অথবা ওই হবে। কি হবে? ওই হবে। এটা নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম। তো নিয়ম লাগবে না, এমনি পারা যায়। আচ্ছা, তাহলে যেমন বললাম জনক, বলো কি বলেছি? এই সেম নিয়মে জনক। তাহলে জনকে কি হবে? জন, এ পর্যন্ত চলে আসবা, কার যেখানে দেওয়া আছে ওই বর্ণ পর্যন্ত চলে আসবা। তার নয়ের সাথে কার আছে? ন পর্যন্ত আসবা। আর ওই থাকলে কি অ বা আ হয়, এখানে আমি অ দিলাম, কারণ জনা বলে কিছু নাই। জন যোগ এ দিলাম আর ক দিলাম, ভাই ওই হয় না, এক হয়, এক হয়, ওই হয় না। আচ্ছা, এরকম আমি বললাম মতৈক্য, বলো কি বলেছি? মতৈক্য। তাহলে এখানে মত হবে, মতা হবে না, মতা বলে কিছু নাই। আর কয় জাফলা আছে? কয় জাফলা দিলাম, এবার এ দিলাম, তাহলে এ দিলে কি হচ্ছে? ঐক্য হচ্ছে না, ওই দিব, ঐক্য হয়ে যাচ্ছে। এরকম আমি বললাম হিতৈষী, এটা ইম্পর্টেন্ট। হিতৈষীটা খেয়াল করো, অনেকে ভুল করো। হিতৈষী হিত হবে, হিত মানে মঙ্গল, হিতা বলে কিছু নাই। তাহলে হিত যোগ কি হবে? যোগ এসি হবে। তোমরা অনেকে ভাবছো ঐশী, না, এসি হবে। এসি মানে হচ্ছে কামনাকারী। এসি অর্থ কি? এসি অর্থ হচ্ছে কামনাকারী। আর এই যে হিত, এই হিত অর্থ হচ্ছে মঙ্গল। হিত অর্থ হচ্ছে কি? মঙ্গল বা কল্যাণ। মনে রাখবে, এগুলো মনে রাখো, পরীক্ষা অর্থের জন্য আসলে পারবা। মঙ্গল বা কল্যাণ, হিতৈষী। আরেকটা পরীক্ষা আসে রাজৈশ্বর্য, কি বলেছি? আরেকটা আসে, সেটা হচ্ছে রাজৈশ্বর্য। কি বলেছি? রাজৈশ্বর্য। এই দেখো, তাহলে এখানে ভাঙলে হবে কি? রাজ হবে, আর ওই পাশে হবে কি? ঐশ্বর্য। কি হবে বলতো? ঐশ্বর্য হবে। হয়ে গেল রাজৈশ্বর্য, রাজযোগ ঐশ্বর্য। এটা পরীক্ষা এসেছে। তাহলে এই উদাহরণগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এর বাইরে আরো উদাহরণ আছে, তবে এগুলো লক্ষণীয়, গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলোই বেশি আসে, এগুলো একটু মনে রাখবো। তাহলে সবাই একটু কমেন্ট করি, বুঝতে পারছে কিনা? সবাই একটু কমেন্ট করি, পড়া বুঝতে পারছে কিনা আমরা একটু কমেন্ট করি, এবং এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা। ভাইয়া কোশ্চেনের কয়টা আছে? আমাদের তো 7টায় রিয়াদ ভাইয়ের ক্লাস আছে। বাপ্পি পাল, রিয়াদ ভাইয়ের ক্লাস থাকলে ক্লাস করো, সমস্যা কি? ক্লাস করো, সমস্যা নাই তো, ক্লাস করো, একাধিক ক্লাস করো, সমস্যা নাই। এবার আসো, নেক্সট প্রশ্ন যাচ্ছে আমরা। প্রভাত, 7 নাম্বার। কি বলেছি? প্রভাত শব্দটির প্র কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়। দেখো, প্রভাতকে আমরা ভাঙলে পাই প্রযোগ ভাত পাই। এখানে ভাত হচ্ছে কি? ভাত হচ্ছে
মূল শব্দ। ভাত কি? ভাত হচ্ছে মূল শব্দ। ভাত কি? মূল শব্দ। আর এই প্রো, প্রো হচ্ছে একটা শব্দাংশ। কি বললাম? এটা একটা শব্দাংশ, কারণ প্রো দিয়ে কোনো শব্দ হয় না। এবং প্রো বসছে কোথায়? প্রো বসছে পূর্বে, মানে আগে বসছে। এবং প্রো হচ্ছে অব্যয় সূচক শব্দাংশ। অব্যয়, অব্যয় সূচক। আচ্ছা, অব্যয় সূচক মানে কি? অব্যয় সূচক বলতে বোঝাচ্ছে অব্যয়ের মতো। এবং প্রোর নিজস্ব অর্থ নাই। তাহলে কি আছে? এর নিজস্ব অর্থ নেই। কথা হলো শুনো, নিজস্ব অর্থ নেই। তাহলে এই যে ঘটনাগুলো মিললে, যে পূর্বে বসে, অব্যয় সূচক হয়, নিজস্ব অর্থ থাকে না এবং শব্দাংশ হয়, এগুলোকে বলা হয় উপসর্গ। এগুলোর কি বলা হয়? উপসর্গ বলা হয়। এই চরিত্রগুলো হইলে উপসর্গ হয়। আর উপসর্গের কাজ কি? মূল শব্দের সাথে বসে নতুন শব্দ তৈরি করা। এর কাজ কি? নতুন শব্দ তৈরি করা বা গঠন করা। নতুন শব্দ তৈরি করা, এর কাজ কি? নতুন শব্দ তৈরি করা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উপসর্গ। শিখে রাখো প্রত্যয় কেন নয়। প্রত্যয় জিনিসটা কি? আমি লিখেছি হাত, এই হাতের সাথে যুক্ত হইলো, হাতের সাথে যুক্ত হইলো, এখানে লিখি, জায়গা তো আর নাই। হাত, হাত যোগ হচ্ছে আ লিখেছি, সমান কি হয়ে গেছে? সমান হয়ে গেছে হাতা। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শব্দ। এটা কি বলতো? এটা হচ্ছে মূল শব্দ। এটা কি? মূল শব্দ। আর এখানে আটা কি? এখানে আটা হচ্ছে শব্দাংশ। আটা বসছে পরে। তাই আমরা লেখা শুরু করি। এটা হচ্ছে শব্দাংশ। এটা কি? মানে শব্দের অংশ। এটা বসছে কোথায়? বসছে পরে। কোথায় বসছে? পরে বসছে। এবং এর কি নিজস্ব অর্থ আছে? নাই। কিন্তু বসছে পরে, পরে বসে নতুন কি করছে? নতুন শব্দ ক্রিয়েট করছে। পরে বসে কি করছে? নতুন শব্দ ক্রিয়েট করছে। আর এই কারণে এটাকে বলা হয় প্রত্যয়। তাহলে তোমাদেরকে যদি আমি এক কথায় উত্তর প্রশ্ন করা হয়, প্রত্যয় বসে কোথায়? মনে রাখবা, প্রত্যয় বসে হচ্ছে পরে। উপসর্গ বসে কোথায়? উপসর্গ বসে হচ্ছে আগে বা পূর্বে। প্রত্যয় যুক্ত হয়েও নতুন শব্দ ক্রিয়েট করে, আবার উপসর্গ যুক্ত হয়েও কি করে? নতুন শব্দ ক্রিয়েট করে। আচ্ছা, বিভক্তি জিনিসটা কি? মনে রাখবা, বিভক্তিও শব্দের পরে বসে। যেমন আমি বললাম বাবার, কি বলেছি? বাবার। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে বাবা। বাবা যোগ কি? র। র হচ্ছে বিভক্তি, পরে বসছে। তাহলে মনে রাখবো, বিভক্তি হচ্ছে শব্দাংশ এবং বিভক্তি পরে বসে। প্রত্যয় হচ্ছে শব্দাংশ, প্রত্যয় পরে বসে। প্রত্যয় নতুন শব্দ ক্রিয়েট করে, কিন্তু বিভক্তি নতুন শব্দ ক্রিয়েট করে না। বিভক্তি বরং একটা পদের সাথে একটা পদের জোড়া দেয়, অনুসর্গের মতো। অনুসর্গের মতো একটা পদের সাথে একটা পদের জোড়া দেয়, কাজ করে। ওকে, তাহলে উত্তর হচ্ছে উপসর্গ। ক্লিয়ার? ক্লিয়ার সে কমেন্ট করো। দেখছো, একটা প্রশ্ন আমরা কত রকম ভাবে কতগুলো আনসার তৈরি করে ফেলতে পারছি। নেক্সট চলে যাচ্ছে আমরা 8 নম্বর প্রশ্ন। কি বলেছে? নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এটা কে পারবে? একটু আনসার করো। এটা ইউনিটে 2014-15 সেশনে, সরি 23-24 সেশনে এসেছিল। এটার উত্তরটা কে পারে? একটু কমেন্ট করো। কমেন্ট করো, একটু কমেন্ট করো সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে 2023-24 সেশনে 8 নম্বর আসছে। নিচের ব্যঞ্জন সন্ধি, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এখানে আমি একটু, চলো আমি একটু ভাঙ্গি আমার জ্ঞান দিয়ে। তোমরা অনেকে পারবা, তোমরা অনেকে পারবা। আমি লিখলাম পাঞ্জাব, পাঞ্জাব যোগ হচ্ছে ই, ভাঙলাম। জলধি ভাঙলে হয়, জলধি ভাঙা যাবে না। জল যোগ ধি হয়, বাট মূলত জল ধারণ করে যা। এটা ভাঙলে হবে কি? জল ধারণ করে যে বা যা। যা লিখলাম। আচ্ছা, তৈল কি হবে? তৈল ভাঙলে হবে হচ্ছে তেল। তেল যোগ হচ্ছে স্ন, কিংবা যে অ বলি যেটাকে আমরা, এটা হয়ে গেল তৈল। বাবু আনা ভাঙলে কি হয়? বাবু হয়। আর যোগ হচ্ছে আনা, যোগ কি হয়? আনা হয়, হয়ে গেল বাবু আনা। আমি ভাঙলাম। এগুলো কিন্তু একটা সন্ধির কোন নিয়ম টেমে পড়ে নাই। এখানে খেয়াল করে দেখো, এই যে ই, এই ইটা কি? এই ইটা হচ্ছে প্রত্যয়। ইটা কি বলতো? প্রত্যয়। সিমিলারলি যে স্ন বা অ এবং আনা, এটাও কি? এই দুটো কিন্তু প্রত্যয়। এই দুটো কি বলতো? এই দুটো হচ্ছে প্রত্যয়। আর এটা কি? এই যে এটা কি? এটা এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা কি? এটা হচ্ছে ব্যাস বাক্য। তোমরা একটা জিনিস কানেক্ট করো তো, দেখো তো, ওই যে একটু পড়ে আসছো অর্থগত, মনে আছে? পড়ে আসছো, মনে আছে? শব্দার্থগত, শব্দার্থ। আচ্ছা চলো ওখানে যাই। আমরা পড়ে আসছি, এই আমরা পড়েছি এখানে পড়েছি। দেখো, দেখো তো, অর্থগত, যৌগিক, রূঢ়ি, যোগ রূঢ়, এই কনসেপ্টটা কিন্তু চলে গেছে ওইখানে। এই কনসেপ্টটা কিন্তু এখানে চলে গেছে। কনসেপ্টটা খেয়াল করে দেখো। কনসেপ্টটা হচ্ছে, দেখো, মনে রাখবা, যদি মনে রাখবা অর্থ ভিন্ন, তাহলে সমাসের নিয়ম হবে কি? বলেছি সমাসের নিয়ম। নিয়ম হবে কি? সমাস। এবং আচ্ছা, আমরা এইভাবে না করি, আমরা ব্যাপারটা আচ্ছা ট্রাই করি। এখানে মনে রাখবা, সমাসের নিয়মে ভাঙা যাবে। সমাসের নিয়মে ভাঙা যাবে এবং কি? অর্থ ভিন্ন। দুই দিকের অর্থ ভিন্ন হবে। অর্থ ভিন্ন, অর্থ কি হবে? ভিন্ন হবে, আগে এবং পরের। সেটা হবে কি? সেটা হবে হচ্ছে যোগরূঢ়। সেটা কি হবে? সেটা হচ্ছে যোগরূঢ় হবে। তাহলে দেখো, জলধি বলতে এক্স্যাক্টলি কি বুঝায়? জলধি বলতে এক্স্যাক্টলি বুঝায় সমুদ্র। কি বুঝায়? সমুদ্র বুঝায়। কি বুঝায় এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি বুঝায় সাগর বা সমুদ্র বুঝায়।
তাহলে সাগর জল ধারণ করে যা, এটা ব্যাস বাক্য সমাসের নিয়মে হয়েছে। তো জল ধারণ করে যা আর আর খেয়াল করে দাও, জল ধারণ করে যা আর জলধি সাগর, সাগরই কি শুধু জল ধারণ করে? না, একটা পাত্র জল ধারণ করতে পারে। এই দেখো একটা আছে মনে করো আমার হাতে, এই যে এটা একটা ধরো একটা মগ মনে করো, এটা জল ধারণ করতে পারে। এটা ধরো পাত্র আছে, খাওয়ার পাত্র জল ধারণ করতে পারে। ইভেন যদি আমি এটা খুলে ফেলাই, এর মধ্যে কি পাত্র মানে পানি ধারণ করতে পারবে। পুকুর আছে, নদী আছে, অনেক কিছু। তাহলে জল ধারণ করে যা এর মানে কিন্তু এক্স্যাক্টলি সমুদ্র না। জলধি বলতে সমুদ্র বোঝায়, বাট এটা ভাঙলে এক্স্যাক্টলি মিনিং সেম থাকছে না। তাহলে সমাসের নিয়মে ভাঙবা এবং অর্থ ভিন্ন হবে, সেটা হয়ে যাবে কি বলতো, হয়ে যাবে হচ্ছে যোগরূঢ়। তাই এটা কি যোগরূঢ় হয়ে গেল। ওকে, এবার আসো আবার দেখো মোরাকবা সন্ধি শিখে নাও। সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ এবং কি উপসর্গ, এই তিন নিয়মে ভাঙা যাবে। এবং অর্থ কি হবে ভিন্ন, অর্থ কি হবে ভিন্ন হবে, তখন সেটা আমরা বলবো কি রূঢ়ি বলবো। কি বলবো? রূঢ়ি শব্দ। কি বলবো? রূঢ়ি শব্দ। তাহলে দেখো পাঞ্জাবি, এই শব্দটা কিন্তু আমরা ভাঙছি, পাঞ্জাব যোগ ই। পাঞ্জাবি হলো একটা পোশাক। পাঞ্জাবি কি? পাঞ্জাবি হলো একটা পোশাক। আর পাঞ্জাব কি? লিখার মধ্যে একটু হাগু হাগু ভাব হয়ে গেছে, আই এম সরি, কারণ এলোমেলো হয়ে গেছে। পাঞ্জাব বলতে বোঝাচ্ছে জাতি, পাঞ্জাব জাতি বা হচ্ছে অধিবাসী, জাতি বোঝাচ্ছে। তাহলে পাঞ্জাবি মানে পোশাক আর জাতি কি এক? মানে একটা জাতি, মানুষ, জাতি আর একটা পোশাক, দুটো কি এক? না। তাহলে ভাংস কোন নিয়মে? যে প্রত্যয়, ভাংস প্রত্যয় নিয়মে এবং অর্থ আলাদা। তাহলে অবশ্যই এটা কি হবে? অবশ্যই এটা রূঢ়ি হবে। অবশ্যই পাঞ্জাবি কি হবে? রূঢ়ি। সিমিলারলি তৈল, তৈল কি? তেল। তেল যোগ স্ন বা অ। ভাই তেল বলতে তেলকে বোঝায়, তেল যেটা আমরা খাই। আর তৈল বলতে সরি তিল, তিল হবে এটা, এটা আমি একটু ভুল লিখছি। তিল 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 যোগ স্ন, এটা এখন হাগু হয়ে গেছে, এটা কেমনে মিশাই ট্রাই করতেছি। ওকে পারছি। তাহলে কি হবে? এটা ভাঙলে হবে হচ্ছে দেখো তিল হবে, তিল 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 তিল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? তিল। এবার দেখো তিল যোগ হচ্ছে স্ন, বা তিল হচ্ছে একটা শস্য কণা। আর তৈল মানে কি? তৈল মানে এর মানে হচ্ছে তেল। তৈল মানে কি? তৈল মানে হচ্ছে তেল। তাহলে তেল আর তিল শস্য কণা কি এক? না। ভাংস কোন নিয়মে? প্রত্যয়ের নিয়মে। তারপরে এটাও কি হবে? এটাও হচ্ছে রূঢ়ি শব্দ। তাহলে তৈলটাও কি রূঢ়ি শব্দ। এবার আসে বাবুয়ানা, মোরাকবা, এই যে এগুলো সেম, সন্ধি প্রত্যয় উপসর্গ নিয়ে ভাংস এবং অর্থ একই। অর্থ কি? অর্থ একই হইলে সেটা হয়ে যায় যোগরূঢ়। সেটা কি? সরি, সেটা হয়ে যায় যৌগিক। সেটা কি হয়ে যায় বলতো? সেটা হয়ে যায় হচ্ছে যৌগিক শব্দ। কি হয়ে যায়? যৌগিক হয়ে যায়। তো বাবু আনা, বাবু এবং আনা প্রত্যয় আছে, তাহলে প্রত্যয়ের নিয়মে হয়েছে। কোন নিয়মে হয়েছে? প্রত্যয়ের নিয়মে হয়েছে। এবং মিনিং, বাবু আনা বলতে বাবু বাবু ভাব, আর বাবু বলতে কি বুঝায় তোমরা খুব ভালো করে বুঝো। তাহলে মিনিং কি? সেম না? মিনিং সেম। তাহলে এটা কি হবে? এটা হবে যৌগিক। তাহলে বাবু আনা হচ্ছে যৌগিক, তৈল হচ্ছে রূঢ়ি শব্দ, জলধি হচ্ছে যোগরূঢ় শব্দ, পাঞ্জাবি হচ্ছে রূঢ়ি শব্দ। তাহলে খেয়াল করে দেখো, এগুলো কিন্তু প্রশ্নটা কিন্তু ভুল। প্রশ্ন কি? প্রশ্নই ভুল। অনেকে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে কোনো প্রশ্নই ভুল হয় না। যারা এই কথা বলে তাদেরকে বলবো যে বিগত 5 বছরের প্রশ্ন পড়লে বুঝতে পারবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বিগত বছরের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন 2-1টা ভুল থাকেই প্রতি বছর ভুল দেয়। যেমন এটা ভুল, জেনুইন ভুল। তাহলে কোনটি ব্যঞ্জন সন্ধি? তাহলে চাইছে গেছে কোন দিক, হয়েছে কোন দিক। আর এমন একটা ভুল হয়েছে যে এটার উত্তর কোনটা বলা টাফ, আসলে টাফ। যদি বলে যে এটার উত্তর যে কোনো একটা চাইতে পারতো, যোগরূঢ় বললে এটা আনসার ফিক্সড, তাহলে এটা উত্তর হতে পারতো। অথবা যৌগিক বললে বাবু আনা হইতে পারতো, তাহলে এটার উত্তর যে কোনো দুইটা হইতে পারতো। প্রশ্নের ডিমান্ড খেয়াল করো, যেহেতু 3-4টা অপশনের মধ্যে তৈল আর পাঞ্জাবি সেম, তাহলে এটা চাইবে না উত্তর, তাহলে মানে এটা উত্তর চাইবে না। তাহলে জলধি হচ্ছে আলাদা, যোগরূঢ়। তাহলে প্রশ্ন হয়তো বলছে নিচের কোনটি যোগরূঢ়র উদাহরণ, তাহলে জলধি হবে। আর বাবু আনা হচ্ছে আলাদা, তাহলে বলতে পারে নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ, বাবু আনা হবে। তাহলে এরকম প্রশ্ন হইতে পারতো বা চাইতো। তাহলে সবাই একটু বলো তো, সবাই একটু বলো ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো হচ্ছে কি জানো, স্টুডেন্টদের ভোগান্তির কারণ। এগুলো স্টুডেন্টদের ভোগান্তি, এগুলো অটো মার্ক দেওয়া উচিত। ওকে, এবার আসো ঢেকি অবতারণা। ঢেকি অবতারণা এটা কি? বাগধারা। তো ঢেকির অবতারণা বলতে বোঝায় নির্বোধ লোক। নির্বোধ লোক বুঝে কি বুঝায়? নির্বোধ লোক কিংবা নিষ্কর্ম অ্যাটাচ করে দিয়েছে। তাহলে ঢেকি অবতারণা বলতে কি বুঝায়? ঢেকির অবতারণা বা অবতার বলতে বোঝাচ্ছে নির্বোধ লোক বা নিষ্কর্মা। এটা অবতারণা হইতে পারে, ঢেকিরও হইতে পারে। মনে রাখবা ঢেকি অবতার, অথবা বলতে পারে ঢেকির অবতারণা। মনে রাখবা নির্বোধ লোক বা নিষ্কর্মা, এটা হচ্ছে বাগধারা। চলো আমরা 10 নম্বরে যাচ্ছি। 10টা প্রশ্ন কে পারে? সাহিত্য প্রশ্ন, আমাদের মাসিবিশি গল্পের প্রশ্ন কে পারে আমি একটু দেখবো। ইউনিটে এত সহজ কেমনে আসলো ভাইয়া? হ্যাঁ, ইউনিটের প্রশ্ন সহজ গতবার দিয়েছে,
কিন্তু তোমার তোমার টাইমে প্রশ্নে বাস পাবা, ঠিক আছে, কিন্তু তোমার টাইমে প্রশ্নে বাস খাবা, শান্তি নাই। এসি দিয়ে ক্লাস নিতে হয়, বুঝছো? তোমরা মনে করো ভাই কত সুখে আছে, এসি দিয়ে ক্লাস নেওয়া লাগে, স্লাইড বানাইতে হয়, স্লাইড বানাতে সময় লাগে, লাইভে ক্লাস নিচ্ছে, এতটা লাইট জ্বলতেছে, চোখের মধ্যে লাইট পড়ে, আগে দেখতে পাইতাম অল্পতে, এখন দেখতে পাই না। ওকে, অনেক প্রবলেম, তারপর তোমরা ক্লাস করো না। আচ্ছা ওকে, বেলার নেই কৈলেশ, এই প্রশ্নটা যেহেতু এর আগে একবার হয়েছে, যেহেতু এর আগে, এটা তো যেহেতু প্রশ্ন, কিন্তু আরেকবার হয়েছিল, আরেকবার, তাহলে এটা যাবি রিপিট, যাবি টু যাবি রিপিট, এটা হচ্ছে যাবি টু যাবি হচ্ছে রিপিট, কি বললাম, যাবি টু যাবি রিপিট, যাবি টু যাবি রিপিট প্রশ্ন। আচ্ছা তাহলে 10-এর বলছে বি নম্বর, বেলার নেই কৈলেশ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসি পিসি। যখন আমাদের গল্পের শুরু হয় তখন আমরা দেখি বুড়ো রহমান এবং কৈলেশ ছিল, তো কৈলেশ এবং বুড়ো রহমান খড় হচ্ছে 3 জনের মাথায় চড়িয়ে দিচ্ছিল, বাকি 3 জন ওই গাদা করতেছিল, মোট 5 জন ছিল। তো কৈলেশ সম্পর্কে বলে রাখি, সে হচ্ছে বেটে মানুষ, মাঝ বয়সী, বেটে, এবং তার কদম ছাড়া চুল ছিল, বুঝতে পারছো, কদম ছাড়া চুল ছিল, সে তার কদম ছাড়া চুল, রুক্ষ চুল ছিল। তো এই কৈলেশ হচ্ছে যখন মাসি পিসি যখন আসে, তীরে যখন বা পাশাপাশি দেখতে পাই, তখন ও মাসি ও পিসি বলে ডাক দেয়। তো সেই সময় তখন এই মাসি বলে বেলা যার নেই কৈলাস, হ্যাঁ, আর পিসি বলে হচ্ছে যেতে হবে, পথ দূরে যেতে হবে। তো এরকম দুটো লাইন ছিল, ঠিক আছে। তো আমরা দেখেছি মাসি পিসির গল্পের সবচেয়ে বেশি প্যারা দেয় স্টুডেন্টদেরকে, সেটি হচ্ছে এই উক্তিটা মাসির নাকি পিসির সবচেয়ে বেশি প্যারা দেয়। এক্ষেত্রে আমি যতটুকু পড়েছি, যতবার পড়েছি, রিসার্চ করেছি, আমার কাছে মনে হয়েছে প্রথম উক্তিগুলো সবসময় মাসিই করে, আর পরের উক্তিগুলো সবসময় পিসি করে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রেখো। আর পরীক্ষায় আসলে আমি দেখেছি মাসির উক্তিগুলো আসে, পিসির উক্তিগুলো কম আসে। এর মানে এই না যেটা ফরম্যাট সূত্র মনে করো না, কিন্তু আমি এমনি বলতেছি কিন্তু, হ্যাঁ, এটাকে আবার টেকনিক বানায় ফেলো না। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? সেটা আনসার করো, ক্লিয়ার? চলো এবার 11 নম্বরে যাই। 52 দিনগুলো রচনাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমরা সবাই জানি এটা, একটু আনসার করো, সবাই জানি অসমাপ্ত আত্মজীবনী। এই জায়গাতে আর যাই হোক, জীবনী বানানটা খুবই গুরুত্বপূর্ণ। তো আবার বলতেছি, জীবনী বানানটা গুরুত্বপূর্ণ, জীবনী বানানটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন ছিল সাহিত্যের, চলে গেলাম ব্যাকরণে। এরকম আরো আছে মনীষী, এরকম আরো আছে হরিতকি, এটা ছন্দ পড়াইছিলাম, মনে আছে? প্রতীচি, কি বললাম? প্রতীচি মানে পশ্চিম দিক, প্রতি ত হবে এটা, প্রতীচি। এরকম আছে কি উদিচি মানে কি উত্তর দিক, উদিচি। এরকম আছে হচ্ছে সমীচীন, কি আছে? সমীচীন। এরকম আছে ভাগীরথী, কি বললাম? ভাগীরথী আছে। এরকম আছে মহীয়সী, মহীয়সী আছে, গরীয়সী আছে। তাহলে মনে রাখবা, প্রতীচির 22টি হরিতকীর গাছ ও ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে অবশ্যই মহীয়সী, মনীষী, সমীচীন হওয়া দরকার। আমাদের একটা ছন্দ ছিল, ছন্দ কি? 22-22, 22টি হরিতকী মানে কি 22-22, দীর্ঘার দীর্ঘার ছন্দ পড়েছে, মনে আছে? এত সহজ কোশ্চেন দিছিল, অনেকটা পথ যেতে হবে কৈলাস। হ্যাঁ, গুড। ফজিয়া, থ্যাংক ইউ সো মাচ বোন, খুব সুন্দর লিখছে, অনেকটা পথ যেতে হবে কৈলাস। হ্যাঁ, এরকম ছিল। এটা পাইছিলাম, আমি পড়াইছিলাম, কে কে পাইছো ম্যারাথনে? ম্যারাথনে কে কে পাইছো এটা? ম্যারাথনে একটু কমেন্ট করো তো, ম্যারাথন ক্লাসে কে কে পাইছো এটা? ম্যারাথন ক্লাসে কে কে পাইছিলা? ম্যারাথন ক্লাসে এটা কে কে পাইছিল? যে 22টি ভাগীরথী পাইছিলা কি ম্যারাথন ক্লাসে? কে কে পাইছিলা? ওকে, নেক্সট। সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কের দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে প্রশ্ন হচ্ছে অঙ্ক আছে কয়টা, তাই না? অঙ্ক আছে কয়টা? আমরা সবাই জানি অঙ্ক বানানটা অবশ্যই আমরা ও দিয়ে লিখবো। অঙ্ক আছে কয়টি? অঙ্ক আছে হচ্ছে 4টি। আর 4টি অঙ্কের মধ্যে দৃশ্য আছে কয়টি? দৃশ্য আছে আমরা জানি, দৃশ্য আছে মোট 12টি। দৃশ্য আছে কয়টি বলতো? দৃশ্য আছে 12টি। তাহলে 4টি অঙ্কের মধ্যে দৃশ্য সংখ্যা আছে কয়টি? দৃশ্য আছে 12টি। মোট কয়টি আছে? 12টি। তাহলে অঙ্ক 4টার মধ্যে ভাগ করে ফেলি। আমরা জানি প্রথম অঙ্কে দৃশ্য আছে কয়টি? দৃশ্য আছে 3টি। দ্বিতীয় অঙ্কে দৃশ্য আছে 3টি। কয়টি আছে? 3টি আছে। কয়টি আছে? 3টি আছে। এরপরে তৃতীয় অঙ্কে দৃশ্য সবচেয়ে বেশি, 4টি আছে। এবং চতুর্থ অঙ্কে দৃশ্য আছে 3টি। 3 3 4 3, সরি 2টি। কয়টি হবে? 2টি হবে। তাহলে 3 3 6 4 10 আর 2 12। তাহলে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক রয়েছে কয়টি? অঙ্ক রয়েছে আমরা দেখতে পাই 4টি অঙ্ক আছে, এবং দৃশ্য ছিল মোট 12টি। তো সে অঙ্কের মধ্যে দৃশ্যগুলো কিভাবে স্থাপিত হয়েছে?
প্রথম অঙ্কে ছিল হচ্ছে 3টি এবং দ্বিতীয়তে ছিল হচ্ছে 3টি ছিল এবং চতুর্থ ছিল কয়টি? 4টি ছিল। সরি, কি কইতেছি আমি, প্রথমটা ছিল 3টি, দ্বিতীয় ছিল 3টি এবং তৃতীয়তে ছিল 4টি এবং চতুর্থ ছিল হচ্ছে 2টি, মোট 12টি। তাহলে প্রশ্ন এসেছে নাটকের কোন অঙ্কে মানে অঙ্ক বলতে 4টার মধ্যে, কোন অঙ্কে বলতে 4টার মধ্যে দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি? আমরা জানি 3 নম্বর, এই তৃতীয়তে সবচেয়ে দৃশ্য বেশি। এই প্রশ্নটা সুন্দর ছিল, এই প্রশ্নটা সহজের মধ্যে সুন্দর ছিল, 3 3 4 2। শেখ সুমাইয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার চলো বলেছে অপরিচিত গল্পে অনুপমের অবকাশ, যখন সে পড়াশোনা শেষ করে বাসায় যখন চলে আসে, হ্যাঁ এটা হচ্ছে এমএ পাস করে যখন বাসায় চলে আসে, সে সময় তার হচ্ছে যখন হরিশ কানপুর থেকে কলকাতায় আসে, এসে তার মন উতলা করে দিয়েছিল, ওই সময় সে ভাবতেছে এক নারী কল্পনা করতো মরুভূমি, সে কল্পনার মধ্যে ছিল, শুরুতে ছিল মরুভূমি। তো মরুভূমির সাথে তুলনা করা হয়েছে, তার অবকাশকে তুলনা করা হয়েছিল। কে পারে এটা কে পারতো মরুভূমির সাথে? এটা প্রশ্নটা আমি এখানে লিখে রাখছি, এখানে দেখো উত্তর দিয়ে রাখছি। ব্যাখ্যা হচ্ছে আমাদের বইয়ে আছে, এই অবকাশে মরুভূমির মধ্যে, মানে অবকাশটা হচ্ছে এতই অবকাশ, মানে অবকাশ বলতে ছুরিটা এতই বেশি, মানে মানে মরুভূমি বলতে বোঝানো হয়েছে একদম ধুধু করতেছে মরুভূমির মতো। তো অবকাশ বলতে ছুরিটা একটা মরুভূমির সাথে তুলনা করা হয়েছে। আমার হৃদয় তখন বিশ্বব্যাপী, মানে পুরো দুনিয়া ব্যাপী হচ্ছে নারী রূপে মরিচিকা। এই মরিচিকা স্পেলিংটা মনে রাখবা, দীর্ঘিকা। নারী রূপে মরিচিকা দেখতে ছিল। মানে মরিচিকা কেন বলা হয়েছে, যেমন আমরা যখন দেখি কোন একটা রাস্তায় যখন আছে, দেখি রাস্তা দূরে দেখে তাকালে কেন জানি মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, বা তেলে যে ভাবটা থাকে, হ্যাঁ, বা মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে, এরকম মনে হয়, এটা হচ্ছে মরিচিকা। তাই বলতেছে নারী রূপে মরিচিকা, যা ধরাটা খুব কঠিন তার জন্য। নারী রূপে মরিচিকা দেখিতেছিল, আকাশ তাহার দৃষ্টি, তার দৃষ্টি আকাশ, ওই নারীর দৃষ্টি, তাহার দৃষ্টিতে আকাশ সমান, মানে বিশাল হচ্ছে সেই নারী। এবং বাতাসে তাহার নিঃশ্বাস, কার বলতো? যে নারী কল্পনা করেছে, ওই নারীর তার বাতাস যে বইতেছে গা দিয়ে, পাশ দিয়ে বাতাস বইতেছে, তার কাছে মনে হচ্ছে সেই কল্পিত নারীর হচ্ছে বাতাস, মানে কি বলে, তার নিঃশ্বাস আমার নাক দিয়ে বা আমার কাঁধে পড়তেছে, এরকম। এরপর তরু মর্মরে বলতেছে, তরু বলতে গাছপালা যখন ওই যে বাতাসে দোলে মর্মর শব্দ করে, হ্যাঁ, এটা গ্রামের দৃশ্য, গ্রামে গেলে বুঝতে পারবে, এগুলো খুব সুন্দর বোঝা যায়। তরু মর্মরে তাহার গোপন কথা, মনে হচ্ছে কানের মধ্যে এসে গোপন কথা বলতেছে। তাহলে এক নারীর নিয়ে তার কল্পনা চিন্তা করেছো, রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা চিন্তা করতে পেরেছো? সময়ের মধ্যে বিয়ে না হলে যা হয় অনুপমের সেই অবস্থায়, কারা কি বলতেছে, আমিও তো লাইভে প্রশ্ন করে আসে কেন? ক্লিয়ার সবাই? তাহলে এটা অবশ্যই কি হবে? অবশ্যই হচ্ছে মরুভূমি হবে। কি হবে? মরুভূমি হবে। মরুভূমির সাথে অবকাশের তুলনা করা হয়েছে, মরিচিকা না। মরিচিকার সাথে তুলনা করা হয়েছে নারীর, মনে থাকবে? মরিচিকার সাথে তুলনা করা, তার হচ্ছে কল্পিত নারীর তুলনা করা হয়েছে মরিচিকার সাথে, এটা মনে রাখবা। আর এখানে উপমা দেওয়া হয়েছে যে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস এবং তরু মর্মরে তাহার গোপন কথা। এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা। আকাশ তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এই কথাগুলো মনে রাখবা, এই জিনিসগুলো মনে রাখবা, এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে উত্তর দিয়ে আসছিলাম, এখানে আমরা উত্তর দিলাম। নেক্সট 14 নাম্বার, আমার শেষ যুদ্ধ পলাশিতে। উত্তরটি কে করেছে, কে পারবে? এটা আমি উত্তর নিব। আমার দৃষ্টি, সবাই উত্তর করো। আমার শেষ যুদ্ধ পলাশিতে। একটু আনসার করো, আমার শেষ যুদ্ধ পলাশিতে কে বলেছিল? এটা কে বলেছে? একটু আমরা আনসার চাচ্ছি, এটা কে বলেছে? আমরা জানি যে সিরাজের মৃত্যুর পূর্বে সাফরে আর হচ্ছে মোহনলাল ছিল, এবং মোহনলাল হচ্ছে সিরাজের খুব মানে বিশ্বস্ত এবং খুব কাছের একজন সেনাপতি ছিল, তাই না? খুব বিশ্বস্ত একজন সেনাপতি ছিল, হ্যাঁ। এবং শপথ যজ্ঞের সময় যে বিরুদ্ধে যে সেনাপতি তিনি ছিলেন, তার বিরুদ্ধে তখন শপথ যজ্ঞের বিরুদ্ধে লড়াইয়ের সময় সেনাপতি হিসেবে তিনি ছিলেন। এবং তিনি যখন যুদ্ধের সময় একটা কথা বলেছিল সিরাজকে যে, জি জাহাপনা, আমার শেষ যুদ্ধ পলাশিতেই, হ্যাঁ, তো জাহাপনা যেতে হবে, সাফরে ও আমাকে এখনো যুদ্ধ করতে হবে, মানে আমার কাজ বাকি আছে এখনো। সাফরে আর মোহনলাল, আমাকে দ্বারা মোহনলাল বুঝাইছিল। সুতরাং মোহনলাল, উত্তর কি হবে? উত্তর হচ্ছে মোহনলাল, যে পলাশিতেই, মানে আমার শেষ যুদ্ধ পলাশিতেই। এটা খুব বিখ্যাত একটি উক্তি, এটা মোহনলালের উক্তি। কার উক্তি বলো? মোহনলাল। আর এই মোহনলালকে মনে রাখবা, সিরাজউদ্দৌলা হচ্ছে তিনি, মানে সিরাজ তাকে হচ্ছে দেওয়ানখানার পেশকার বানাইছিল। এবং আরেকটা বিষয় মনে রাখবা, এর হত্যা হয়েছিল, এই মোহনলালের হত্যা হয়েছিল কর্নেল ক্লাইভ আছে না, ক্লাইভের আদেশে তাকে হত্যা করা হয়েছিল। তো এই বৈশিষ্ট্যগুলো বা এই যে কথাগুলো বললাম, এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। ভাই আপনার ইনবক্সে এসএমএস দিচ্ছি, আর গ্রুপে জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, করে নিব বোন, সমস্যা নাই। ক্লাস তো এখনো শুরু হয় নাই, করবো নি। এরপরে লাস্ট ওয়ান,
নিচের কোন শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নিচের কোনটি? আচ্ছা, তাহলে এখন দেখো, এক্ষেত্রে আমি তোমাকে আগে আগে ভেঙ্গা দেখাই, পরে আমি তোমার হেল্প করতেছি। আগে ভেঙে দেখাই, পরে হেল্প করতেছি। নীলিমা ভাঙলে কি হবে? নীলিমা ভাঙলে হচ্ছে নীল, নীল যোগ হচ্ছে ইমন। নবীন, নব যোগ হচ্ছে ইন। দয়াবান, দয়া যোগ হচ্ছে বতুপ। যারা আমার প্রত্যয়ের ক্লাস করেছো তারা জানো। সার্বভৌম, তাহলে সর্বভূমি, সর্বভূমি, তাই না? সর্বভূমি বা সর্বভৌম যোগ হচ্ছে যোগ স্ন বা অ, যোগ স্ন বা অ। আমি একটু দেখে নিচ্ছি, এটা একটু মনে ভুল বলতেছি, একটু দেখে নিই। সর্বভৌম, সর্বভূমি ঠিকই ছিল, ভূমি হবে ভূমি। সর্বভূমি যোগ হচ্ছে স্ন বা অ, স্ন বা অ। এখন চাইছে সংস্কৃত তদ্ধিত, তদ্ধিতর মধ্যে চাইছে সংস্কৃত, কৃত না, তদ্ধিত চাইছে, বুঝো কিন্তু। তাহলে তদ্ধিত কয় প্রকার? তদ্ধিত কয় প্রকার হয়? তদ্ধিত প্রত্যয় হচ্ছে মনে রাখবা 3 প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলা, বাংলা তদ্ধিত। একটা হচ্ছে তৎসম মানে সংস্কৃত, লিখে দিই। আর একটা কি তৎসম বা সংস্কৃত। আর একটা বিদেশি, ওই যে হিন্দি আর ফার্সি ছিল মনে আছে? ওই যে রাজবন্দি দর, তারপর হচ্ছে শাহপনা বন্দি, হ্যাঁ এই যে ছিল না ওগুলো। তারপর অন, অল, অলা, অন না, বা এই টাইপের গুলা। ওকে, এখন এই বিদেশি তো না, বিদেশি তো না। এখন বাংলা বা সংস্কৃত, এই দুটোর মধ্যে পার্থক্য যে কোনো একটা হবে, বাংলা বা তৎসম, চাইছে সংস্কৃত। একটু শিখাই দিচ্ছি ট্রিক্স। নীল বানানে কি আছে ভাই? নীল বানানে দীর্ঘিকার আছে, তার মানে নীল বানানে কি আছে? দীর্ঘই। তাহলে এটা হবে কি? তৎসম। নবীন দীর্ঘিকার আছে এখানে, আবার প্রত্যয় কি দীর্ঘিকার আছে, এটাও কি? সংস্কৃত বা তৎসম। সর্বভূমি দীর্ঘিকার আছে বা স্ন আছে, দীর্ঘিকার বা স্ন আছে, এটাও কি? এটা হচ্ছে সংস্কৃত, বুঝো? এটাও কি? এটাও হচ্ছে সংস্কৃত বা তৎসম। আর দয়াবান বতুব আছে, বতুব, বতুব, এটাও কি? এটা হচ্ছে তৎসম সংস্কৃত। তাহলে এখানে 4টায় উত্তর, ক, খ, গ এবং ঘ, 4টায় উত্তর। 4টায় কি বলতো? 4টায় উত্তর। তাহলে এখানে উত্তর কয়টা? এখানে উত্তর হচ্ছে 4টায় উত্তর। কয়টা উত্তর বলো? 4টায়। তাহলে আমরা 2টা প্রশ্ন দেখলাম স্বামী বিদেশ টাইপের। কয়টা প্রশ্ন দেখেছি এরকম? 2টা প্রশ্ন দেখেছি, যে 2টা প্রশ্নের উত্তরই কি? স্বামী বিদেশ টাইপের। তা এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়গুলা মানে এটি কিছু হইলো, 15টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর ভুল, এখন কোনটা উত্তর, এগুলো কেমনে সম্ভব? আমি ট্রিক্স তোমাদের শিখাই দিয়েছি, এগুলো তো দেখালাম, বা ট্রিক্সটা হচ্ছে এরকম: ইমন, ইন, বতুক, স্ন, এগুলো সবগুলো সংস্কৃত প্রত্যয়, সবগুলোই। এছাড়াও আরো ট্রিক্স আছে। নীল দীর্ঘিকার, নবীন দীর্ঘিকার, তাহলে তৎসম হয়ে যাবে। সার্বভৌম, এখানে ভূমি আছে, ভাঙলে ভূমি পাওয়া যায়, বা স্ন, অলয় স্ন, তৎসম হয়, সংস্কৃত হয়। আবার বতুব আছে, এখানে ইন আছে, ইমন আছে, সরি নীল আছে। তো এভাবে তো দেখলেও অনেকটা ভেঙে ভেঙে মিলাই টিলাই পারা যায়, গোজা মিল দিয়ে সুন্দর করে একটা আনসার বের করে নেশা যায়। তো এখানে ট্রিক্স গুলো বললাম তোমাকে আমি, সবগুলোই তৎসম বা সংস্কৃত। তাহলে এখন আমরা একটা প্রশ্ন বিশ্লেষণে যাই এই ইউনিট নিয়ে। এই ইউনিটের প্রশ্ন কেমন হয়, আমরা একটা প্রশ্ন বিশ্লেষণে যাব। তাহলে এই ইউনিটে আমরা সাহিত্যের প্রশ্ন কয়টা পেয়েছি, আমরা একটা প্রশ্ন বিশ্লেষণে যাব। তাহলে সবাই একটু নড়ে চড়ে বসি, আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করব। আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করব, ঠিক আছে? আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রশ্ন বিশ্লেষণ করি। দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে সাহিত্য প্রশ্ন বিশ্লেষণটা ওই পাশে করলে ভালো হয়, কারণ মিলবে না পাশে। আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন প্রশ্ন বিশ্লেষণ। আচ্ছা দেখো, 1 নম্বর হচ্ছে সাহিত্য, 2 নম্বর হচ্ছে ব্যাকরণ, 3 নম্বর হচ্ছে মুখস্থ, 4 নম্বর হচ্ছে অতিরিক্ত সাহিত্য। ওকে, দেখো তাহলে সাহিত্য প্রশ্ন কয়টা আসছে আমরা একটু দেখে নিই। ব্যাকরণ দেখি আগে। এটা সাহিত্য প্রশ্ন, 1টা, 2টা, 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 3টা, 3টা, 4টা, 4টা, 5, 4টা,
চারটা চারটা, পাঁচটা, ছয়টা 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 ছয়টা, সাতটা সাতটা সাতটা, সাহিত্য 7টা প্রশ্ন। এর মধ্যে 2টা আছে নাটক। 2টা কি নাটক। আচ্ছা, ব্যাকরণ কয়টা? ব্যাকরণ আছে কয়টা আমরা দেখে নিই এক নজরে। ব্যাকরণ আছে একটা, একটা, 2টা, 2 3 4, 4 5, 5 5 5, 5টা, 5 5, 5টা 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 6টা ব্যাকরণ। ব্যাকরণ 6টা। ব্যাকরণ 6টা। মুখস্থ কয়টা? মুখস্থ একটা। অতিরিক্ত সাহিত্য কয়টা? একটা। তাহলে 7 6 13, 13 14 15টা হয়ে গেছে। অতিরিক্ত সাহিত্য ছিল একটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা যেটা বুঝলাম, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের প্রিপারেশন যারা নিয়েছে মানবিক, তাহলে আমরা বলতে পারি ঢাবি। তাহলে কি বললাম? ঢাবির মানবিক ইউনিট। কোন ইউনিট? মানবিক বা বি ইউনিট, সি ইউনিট বললে হবে। মানবিক বা বাণিজ্য, ব্যবসা শাখা, আচ্ছা বাণিজ্যই বলি বা ব্যবসা শাখা বলি, ব্যবসা ইউনিট। তো যারা ঢাবির মানবিক বা ব্যবসা, মানে এক কথা বি ইউনিট এবং সি ইউনিট যারা প্রিপারেশন নিয়েছো, তারা কিন্তু সেম প্রিপারেশন। আমি আবার বলছি, সেম প্রিপারেশন, সেম প্রস্তুতি, সেম প্রিপারেশন। তাহলে এরকম একটা 2টা প্রশ্ন বাহির থেকে আসবে, ওটা নিয়ে প্যারানা দরকার নাই, প্যারানাও এইসব নিয়ে। তাহলে আবার বলতেছি, সাহিত্য আসছে পিওর 5টা, 2টা আসছে নাটক থেকে, ব্যাকরণ 6টা আসছে, মুখস্থ আসছে একটা, এবং অতিরিক্ত সাহিত্য আসছে একটা, ওই যে ওই কি বলে রঙিলা নায়ের মাঝি। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন বিশ্লেষণ। তো আমি বলবো, যারা ঢাবির মানবিকের বা সি ইউনিটের প্রস্তুতি নিয়েছো যারা, তারা সেম প্রিপারেশন নিয়ে কিন্তু ঢাকা ইউনিটে পরীক্ষা দিতে পারো। সেম প্রিপারেশন নিয়ে কিন্তু তোমরা ইউনিটে, ইউনিট আমরা কথা বলছিলাম কোন ইউনিট নিয়ে? আমরা কথা বলছিলাম জাবির, জাবির ই ইউনিট। কোন ইউনিট? জাবির ই মানে বিবিএ, জাবির বিবিএ মানে ঢাবির সি আর জাবির ই ইউনিট নিয়ে তোমরা সেম, মানে বাংলা প্রস্তুতিটা প্রায় সেম। তোমাদেরকে আমি বলে রাখি একটা কথা, আমি ক্লাস শেষ, আমার ক্লাস এখনই শেষ হয়ে যাবে। একটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে অফার চলতেছে এখন। তোমরা যদি কেউ গুচ্ছের জন্য এবং রাবির জন্য যদি ভর্তি হতে চাও, সাথে এখন যেগুলো আছে মানে জাবি জবি লিখিত আছে, তারপর হচ্ছে তোমার গুচ্ছ, তারপর হচ্ছে রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, খুলনা বিশ্ববিদ্যালয়, মানে যেগুলো আলাদা হয়ে আসছে, মানে এক কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমরা যদি ভর্তি হতে চাও মাত্র 1499 টাকায় তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে আমাদের 15টি করে বাংলা, 15টি ইংরেজি, 15টি জিএ ক্লাস থাকবে, ম্যারাথন ক্লাস থাকবে, এবং সাথে প্রশ্ন ব্যাংক সলভের ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস থাকবে, মানে আমি যে সলভ করাচ্ছি এইভাবে আমি একসাথে তোমার 4 5টা 6টা বছর শেষ করাই দিব, একদিনে 2 দিনে 3 দিনে ভাবে সলভ করে দিব, যা তোমাকে নিজেকে নিজে তুমি যাচাই করতে পারবা, ইভেন প্রশ্নগুলো কেমন হয় বুঝতে পারবা, তোমার প্রস্তুতি কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারবা। তো তোমরা চাইলে এই কোর্সে পরীক্ষা ইনক্লুডেড, মানে পরীক্ষার জন্য আলাদা কোর্স কিনতে হবে না, পরীক্ষার সাথে অ্যাটাচ, মানে এক্সামটা এর সাথে অ্যাটাচ। তো তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে আমি, অর্ণব আছে জিকে, এবং আমির আছে ইংরেজির জন্য, আমার 3 স্যার আছি, আমির স্যার, অর্ণব স্যার এবং হাসনাত স্যার, 3জন একত্রে সুন্দর করে পিডিএফ ম্যাটেরিয়ালস পাবা এবং যা লাগে তোমার চান্স পাওয়ার জন্য। তো সুতরাং এদিক সেদিক না তাকিয়ে, তুমি একেবারে যে পারো না তা না, তুমি অনেক কিছুই পারো, শুধু এই পারাটাকে গুছিয়ে নেওয়ার জন্য, এই পারাটাকে একটু সমৃদ্ধ করা, কিংবা কোন ভার্সিটি কোন কেন্দ্রিক প্রশ্ন হয় এটাকে সুন্দর করে ধরে দেন সেই সিস্টেমে, সেই ফরম্যাটে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, সেইভাবে আমরা এগিয়ে যাব। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সে মাত্র 1499 টাকা। গতকালে ফজিয়া ভর্তি হয়েছে, ও বলছিল ভাই আমাকে রিকোয়েস্ট দিয়েছি অ্যাড করে নেন। এরকম যারা আছো তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ একটা বেস্ট সার্ভিস পাবো। আমি ইউনিট দেখাইছি, এর আগের দিন বি ইউনিট দেখাইছি, সি দেখাইছি, সম্ভবত সি কি বি দেখাইছি। আগামী কালকে হয়তো বা ম্যারাথন ক্লাস নিব, তারপরের দিন সি ইউনিট দেখাবো। তো তোমরা ক্লাসে আসো, থাকো, ভর্তি হও, ফ্রি ক্লাসও করো, ইউটিউবেও ক্লাস করো, এবং তোমরা হচ্ছে কোর্সটা পারচেজ করার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। 1499 টাকা অনেক কিছু মনে হচ্ছে। এই ঈদের টাইমে হয়তো একটা গিফট কিনতা, একটা ড্রেস, হয়তো একটা ড্রেসও এখন হয় না, একটা সামান্য কিছু একটা হয়, 3টা কফি খাইলে 1499 চলে যায়। তো এদিক সেদিক না থাকা, বা বার্গার, 4টা বার্গার খাইলে কিন্তু টাকা শেষ, 3টা বার্গার খাইলে কিন্তু টাকা শেষ। তো 2টা 3টা জীবনে তোমার হোল লাইফে 2-3টা বার্গার বাদ দিয়া তুমি এই কোর্সটা কেনো, আমার বিশ্বাস সারা জীবন ট্যাগ থাকবে, তুমি একজন জাবিয়ান, তুমি একজন রাবিয়ান, তুমি একজন পাবলিকান, তুমি একজন চবিয়ান, তুমি একজন খুবিয়ান থেকে শুরু করে সাস্ট পাবলিক প্রচুর আছে, কোনো না কোনো জায়গায় তুমি চান্স ইনশাল্লাহ পাবা। যারা এগিয়ে থাকবে প্রস্তুতি গুছিয়ে নিবে, তারা চান্স পাবে। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া প্রস্তুতি তো সেম, আমার তো পড়ার দরকার নাই। হ্যাঁ, যারা এরকম বলবে প্রস্তুতি সেম, তারাই মারা খাবে, সত্যি বলতেছি। প্রস্তুতি দেখতে দূর থেকে সেম লাগে, মাঠে নামলে বোঝা যায় যে খেলা এখনো মেলা বাকি আছে।
তুমি এখন মনে করতেছো আমি তো সবই পারি ভাই, আমি পারি ভাই, আমি উত্তর দিচ্ছি পারতেছো, তোমাদের আগে দুজন কমেন্ট করছে বলে তুমি পারছো, বাট তুমি কি নিজেকে নিজে প্রশ্ন করে কয়টা পারতেছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাধারণভাবে পারা এক জিনিস আর পরীক্ষার হলে পারা এক জিনিস, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং তোমাকে অনেক প্র্যাকটিস করে 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 এই জায়গায় উত্তরাইতে হবে। তো যারা আছো তোমরা এই 1499 টাকার অফারটা গ্রহণ করতে পারো, আমার বিশ্বাস তোমরা খুব ভালো কিছু পাবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কালকে ঠিক রবিবারের দিন আমাদের লিখিত ম্যারাথন ক্লাসে দেখা হচ্ছে, যে ম্যারাথন ক্লাসে সি ইউনিটে 4 নম্বর কমন পাবা, বি ইউনিটে যারা হচ্ছে গুচ্ছ আছো কমন পাবা, রাবিতে 1 কমন পাবা, জাবিতে কমন পাবা, মানে বাক্য শুদ্ধি সবখানে আসে, সব জায়গাতেই কমন পাবা। আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।